সহ্য করতে বললো কে? বকবেন আপনি, আর আমি কাঁদলেই দোষ? তুর্য আচমকায় পরীকে বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, সরি পাগলি, আর বকবো না। পরী ঝাটকা মেরে তুর্যকে সরিয়ে দিয়ে বলে, তুই আমায় বকলি না, হাতে ব্যথাও দিয়েছিস, দেখিস তুই কাল আমি বিয়েতে কি করি। বলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রাস্তায় হাঁটা ধরে। পেছন পেছন তুর্যও আসে। তা দেখে পরী ধমক দিয়ে বলে, আসবি না তুই পেছন পেছন। তুমি কাঁদলে যে এমন বাচ্চাদের মতো লাগে জানতাম না তো। সিরিয়াসলি বলছি, তোমার ওই ঠোঁট উল্টিয়ে যখন কাঁদো তখন একদমই বাচ্চা লাগে, কি যে কিউট লাগে না। পরী রাস্তা থেকে একটা ইটের টুকরো তুলে ফুপিয়ে ফুপিয়ে বলে, তুই যাবি নাকি ঢিল মারবো? এই না, ঢিল মারলে কপাল ফেটে যাবে। তাহলে আসবি না আমার পেছনে। এই রাস্তায় রাতের বেলা পরীর মতো সুন্দর পরী হেঁটে যাবে, যদি কোনো বিপদ হয় তখন কি হবে? তোরে কি আমি টাকা দিয়ে রাখছি আমায় বাঁচানোর জন্য? যেখানেই পড়ি সেখানেই জিন, আমি তোমার জিন, বুঝেছো? পরী এবার ইটের টুকরোটা সত্যি সত্যি ছুঁড়ে মারে। তুর্য ক্যাচ ধরে বলে, এখন ধরতে না পারলেই তোমার কপাল ফাটতো। খুশি হতাম। বলে পরী আবার হাঁটা শুরু করে। একা একাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। তুর্যর কোনো কথা শুনতে পাচ্ছে না। পেছনে তাকিয়ে দেখে তুর্য নেই, পুরো রাস্তা ফাঁকা। পরী ভয়ে ফাঁকা একটা ডোক গিলে আর মনে মনে তুর্যর গোষ্ঠী উদ্ধার করছে। পরী ভয় নেই, পা টিপে টিপে এগোতে থাকে। পেছন থেকে গাড়ির শব্দ পেয়ে দেখে একটা সিএনজি আসছে। পরী রাস্তার কিনারে চলে যায়। সিএনজি পরীর পাশাপাশি এসে থামে। কিছু বুঝে ওঠার আগে পরীকে টান দিয়ে একজন সিএনজির ভিতরে নিয়ে যায়। পরী ভয় পেয়ে ও আম্মা গো বলে চিৎকার দেয়। পুরুষালী হাতটি পরীর মুখ চেপে ধরে বলে, আম্মা গো না, বলো ও জামাই গো। পরী হাতের মধ্যে কামড় দিতে তুর্য ও বাবা বলে হাত সরিয়ে নেয়। পরী ধমক দিয়ে বলে, শালা। শালা বললে কেন? 100 বার বলবো, এভাবে গাড়িতে তুলছেন কেন? তো কিভাবে তুলবো? কোলে করে? আপনার কোলে চোটটা আমার বয়েই গেছে। তুর্য আর কথা না বলে কামড় দেওয়া হাত ডলতে থাকে। আর একটু পরপর রেগে তাকায় পরীর দিকে। পরী সেটা খেয়াল করে বলে, ওভাবে তাকান কেন বারবার? ইচ্ছে করছে তোমায় গিলে খেয়ে ফেলতে। সেই ইচ্ছেতেই কচুর ডগা। চুপ করো, অসভ্য মেয়ে। এই, আপনি আমায় অসভ্য বললেন কেন? তুর্য পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে হাতের দিকে তাক করে বলে, এই দেখো কামড় দিয়ে কি করেছো, দাঁতের দাগ বসে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি হাতে কামড় দিয়েছি বলে এখন অসভ্য হয়ে গেলাম না? আর নিজে যে ডাকাতের মতো আমার গাড়িতে তুললেন তার বেলায়? ভুল তো এখানেই, উচিত ছিল পুরো রাস্তা তোমায় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা। ওরে বাবারে, উনি আমায় হাঁটিয়ে হাঁটিয়ে নিতেন, আমিও যেন নাচতে নাচতে ওনার সাথে হেঁটে যেতাম। এই যে শোনেন মিস্টার, এখানে ফল্ট আমার নয়, ওকে আপনার। আপনি পাকামি করে কেন সবাইকে পাঠিয়ে দিলেন? ওই পুলিশ ব্যাটার সাথে দাঁত কিলিয়ে যেন আর না হাসো তা বলার জন্য। আমার দাঁত, আমি যখন খুশি যার সাথে খুশি সেই দাঁত কেলিয়েই হাসবো, তাতে আপনার কি? তুর্য পরীর দুগাল চেপে ধরে বলে, যদি এই দাঁতই না থাকে? পারলে ছুঁয়ে দেখেন। চ্যালেঞ্জ করছো? না। তুর্য মুখ টিপে টিপে হাসে। বাড়িতে পৌঁছে শাড়ি গয়না খুলে ওয়াশরুমে চলে যায় পরী। সারাদিনে ঘোরাফেরায় অস্থির লাগছে এখন। গোসল করার পর শরীরের সাথে মনটাও ফ্রেশ হয়ে গেছে। ওয়াশরুমে থেকে বের হয়ে দেখে কাজিনরা এক একটা এদিক ওদিক হয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে বিছানায়। কয়েকজন চেয়ারে, সোফায় গা এলিয়ে দিয়েছে। সবাইকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে পরী বলে, সবাই চেঞ্জ করে গোসল করে নাও, তাহলে ভালো লাগবে। সবার মধ্যে থেকে মিলি বলল, হ্যাঁ, তাই করতে হবে। পরী আর কথা না বাড়িয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানেও মানুষজন গিজগিজ করছে। পরীর দুচোখ খুঁজে বেড়াচ্ছে আর রেহেনা বেগমকে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বড় চাচি পরীকে দেখে বলেন, তুই এই শীতের মধ্যে গোসল করলি? অস্থির লাগছিল চাচি, তাই গোসল করে নিয়েছি। ভালোই করেছিস। আমায় একটু গরম পানি করে দিবি মা, তাহলে আমিও গোসলটা করে নিতাম। হ্যাঁ দিচ্ছি। রান্নাঘরে গিয়ে রেহেনা বেগমের দেখা মেলে। সকলের জন্য চা বানাচ্ছেন। পরী চুলায় গরম পানি বসিয়ে বলে,
তুমি এখানে আর আমি তোমায় খুঁজছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি, এমনি খুঁজছিলাম। এই স্বভাবটা কি আর বাদ দিবি না? কোন স্বভাব? এই যে বাড়িতে এসে আমায় না দেখলেই চোখে হারাস। পরি এবার রেহেনা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, না, কখনো যাব না। আরে ছাড়, চা পড়ে যাবে। সরি। কেমন এনজয় করলি ওই বাড়িতে? ভালোই। চায়ের টে পরির হাতে ধরিয়ে দিয়ে তিনি বলেন, ড্রয়িং রুমে যে মুরব্বীরা বসে আছে এটা ওনাদের দিয়ে আয়। আচ্ছা। শোন, বলো। তোর আসতে হবে না, তোর ছোট চাচিকে পাঠিয়ে দিস। ঠিক আছে, পানি গরম হলে বড় চাচিকে ডাক দিও, গোসল করবে। ঠিক আছে। পরি ছোট চাচিকে রান্নাঘরে যেতে বলে। ড্রয়িং রুমে যারা ছিল তাদের সবাইকে চা দিয়ে নিজের রুমে চলে যায়। এখনও সবাই এলোমেলো হয়ে শুয়ে আছে দেখে ফোন নিয়ে পরি ছাদে চলে যায়। বিধিমাম, ছাদও ফাঁকা নেই। প্রিয়মের কজন বন্ধু ছাদে দাঁড়িয়ে আছে। অগত্যা পরি নেমে যাওয়ার জন্য পা বাড়ালে ওরা পরীকে থাকতে বলে নিচে চলে যায়। গায়ের শাল টান টান করে পেঁচিয়ে গুটিসুটি হয়ে একটা চেয়ারে বসে। ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে, এতে শীতটা আরও বেশি লাগছে। ফোনের প্লে লিস্টে গিয়ে গান অন করে। তখনই তুর্যর কথা মনে পড়ে। তুর্যর অদ্ভুত সব আচরণ আর কথা মনে পড়ে ভীষণ হাসি পায়। একা একাই হাসে পড়ি। এখানে কেউ থাকলে নিজ্ঞাত ভাবতো পরি পাগল হয়ে গেছে, আর নয়তো ভূতে ধরেছে। ডাটা অন করে ফেসবুকে ঢুকে মনে পড়ে যায় সেদিন তুর্য ফেসবুক নিয়ে কিছু বলেছিল, তাই কিছুক্ষণ নোটিফিকেশান চেক করে, কিছুই পায়নি। পুরনো রিকোয়েস্ট চেক করে, কোনো পরিচিত রিকোয়েস্ট পাওয়া গেল না। তখন মনে পড়ল মেসেজ রিকোয়েস্ট চেক করা বাকি আছে। আর মেসেজ রিকোয়েস্ট চেক করি একটা আননোন আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখলো কোনো মেসেজ নয়, একটা ভয়েস। পরি ফোনের গান বন্ধ করে ভয়েস মেসেজ চালু করলো। মুগ্ধ হয়ে গানটি শুনছে পরি। একবার নয়, এই নিয়ে 8 বার হয়ে গেছে এইটুকু যে শুনেছে। প্রথমে বুঝে ফেলেছে ভয়েস শুনে এই মানুষটার কেউ নয়, তুর্য। তবে নিজের ওপর রাগ লাগছে খুব, কেন এতদিন রিকোয়েস্ট মেসেজ চেক করেনি। তবে গানটা শুনে মনের ভেতর অন্যরকম আনন্দ হচ্ছে। এই অনুভূতিটা ঠিক বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। রাতে শোয়ার সময় বাঁধল বিপত্তি। শুয়ে শুয়ে তখনও পরি গানটি শুনেই যাচ্ছে। পরির পাশে শুয়েছিল মিলি। মিলি ধমক দিয়ে বলে, হয়েছে কি তোর? কখন থেকে দেখছি এই একই গান শুনে যাচ্ছি, প্রেম হেঁটেমে বললে নাকি? পরি কাত হয়ে বালিশের ওপর হাত ভর দেয়। সে হাতে মাথা রেখে চোখ বন্ধ করে বেসুরে গলায় বলে, শোনো গো মিলি আপা, প্রেমে পড়েছি আমি। কার প্রেমে পড়লি রে? নিশ্চয়ই তোর ওই পুলিশ বিআই প্রেমে। ধুর, ওই ব্যাটার গার্লফ্রেন্ড আছে। তাছাড়া আমি আরো আগেই অন্যজনের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছি। তাই নাকি? তাহলে তো কাকিকে বলতে হবে, পিএম ভাইয়ের পর যেন তোরও বিয়েটা হয়েছে। তুমিও না? হয়েছে, পরে একদিন শুনবো তোর প্রেমের কাহিনী। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে আবার। কিসের ঘুম, কিসের কি? পরিত এখন প্রেমে পেয়েছে, ঘুম যে আসবে না। হেডফোন কানে গুঁজে তুর্যের গাওয়া গানটা শুনছে। যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ পর্যন্ত শুনতেই থাকবে। বিকট শব্দে পড়ি ধর পড়িয়ে লাফিয়ে বসে পড়ে আর কান থেকে ছিটকে সরিয়ে ফেলে হেডফোন। মিলি বলে, কি হলো আবার তোর? ধুর বাবা, এত রাতে কে ফোন দিল? ফোনের রিংটোনে কানের পোকা নড়ে গেছে। ফোনটা বিছানার উপর উল্টো করে রাখা ছিল। ফোন হাতে নিয়ে দেখে তুর্যর কল। বুকের ভেতর ডিপ ডিপ আওয়াজ হচ্ছে, খুশিগুলো পেটে দলা পাকিয়ে যাচ্ছে। কি আশ্চর্য, এর আগেও তো তুর্যর সাথে অসংখ্যবার ফোনে কথা হয়েছে, তখন তেমন লাগেনি। তাহলে এখন এমন হচ্ছে কেন? নতুন করে প্রেমে পড়ার জন্য নাকি? পরি ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়। গায়ে শীতের কোনো জামা কাপড় নেই।
ঠান্ডা বাতাস পরীর শরীরকে ঝেঁকে ধরলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই পরীর। পরীর ধ্যান জ্ঞান শুধু এখন ফোনের ওপাশে থাকা তুর্যের ওপর। তুর্য বলে, কি করছো শাটা প্রাণী? অনেকদিন বাদে তুর্যর মুখে সটপ প্রাণীর নাম শুনে পরী নিচে ঠোঁট কামড়ে ধরে হাসে। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুর্য নিজেই বলে, ঘুমিয়ে পড়লে নাকি লাইনে আছো? হুম, কি হুম? কথা বলছো না কেন? শুনছি। কি শুনছো? আপনি যা বলছেন। আমি তো কিছুই বলিনি। তাহলে আমিও কিছু শুনিনি। কি করছেন? কি আর করব, শুয়ে আছি। তুমি কি করছো? আমি তো বেলকনিতে। এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে? শীত করছে না? হুম। শীত তো অবশ্যই করছে। যাও রুমে যাও। রুমে কথা বলা যাবে না, কাজিনরা আছে। ওয়েট ওয়েট, কাজিনরা রুমে বলে তুমি এই শীতের মধ্যেও ব্যালকনিতে এসে কথা বলছো? তোমার কাছে তো আমার কোনো প্রায়োরিটি নেই, তাহলে শুধুমাত্র আমার জন্য এত কষ্ট করছো? তুমি তো চাইলে কল ইগনোরও করতে পারতে। ব্যাপার কি বলো তো? ব্যাপার কি আবার? কিছুই না। বুঝি বুঝি, প্রেমে পড়েছো তাই না? ধুর। বলেই পরী কল কেটে দেয়। তুর্য একা একাই হাসে। আবার কল করে, কিন্তু পরী কল কেটে দেয়। ফোন রিসিভ করছে না দেখে তুর্য টেক্সট করে, লজ্জাবতী, ঘুমিয়ে পড়ো। পরীর সময় বিলম্ব না করে তুর্যর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা নাগাদ প্রান্ত শাহানা বেগম, আমজাদ আহমেদ, শান্ত তুর্যদের বাসায় এসেছে। তিথি আর তুর্য তখন রেডি হচ্ছিল প্রিয়মের বিয়েতে যাওয়ার জন্য। তুর্যর বাবা মা দুজনেই ড্রয়িং রুমে উপস্থিত হন। বেশি ভনিতা না করে শাহানা বেগম সরাসরি প্রান্তর সাথে তিথির বিয়ের কথা বলেন। প্রান্তকে তুর্যর পরিবার অনেক আগে থেকেই চেনে, তাই তারাও আর কোনো আপত্তি করে না। প্রান্ত উঠে গিয়ে তিথির রুমের সামনে যায়, দরজায় নক করে বলে, আসবো? তিথি তখন চুড়ি পরছিল। প্রান্তকে দেখে মৃদু হেসে বলে, আসো। তুমি যে বিয়ে করবে আমায় বলনি তো? মানে এটাই যে তোমায় দেখতে ছেলেপক্ষরা এসেছে। তুমি রাজি বলেই তো এসেছে, তাই না? আপন না ভাবো আমায়, অন্তত একটা বার জানাতে তো পারতে। কি সব আবল তাবল বলছো? আবল তাবল নয়, সত্যি বলছি। বিশ্বাস না হলে ড্রয়িং রুমে গিয়ে দেখো। বাড়ির সবাই এত বড় সাহস পায় কোথায় আমায় না জানিয়ে আমার বিয়ে ঠিক করা?